আজকে আমরা কারক অকারক সম্পর্ক পড়ব। ক্লাস 10-এর বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার কিন্তু আছে কারক ও অকারক সম্পর্ক। তাই আজকের ক্লাসটা যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আমার এই ক্লাসটা করলে কারক অকারক সম্পর্কের সমস্ত ভয় ভীতি চিন্তা দূর হয়ে যাবে, সবার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা প্রাইমারি দেবে, যারা আপার প্রাইমারি দেবে, কিংবা যারা আগামী দিনে এসএলএসটি দেবে, কিংবা যারা নেট সেটে দেবে, তাদেরকে তো ব্যাকরণ জানতেই হবে। তো কারক থেকে প্রশ্ন 85% আসার সম্ভাবনা থাকে ওইসব পরীক্ষায়। তো শুরু করা যাক আজকে। কারক কাকে বলে? বাক্যের মধ্যে উপস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। তবে এখানে মনে রাখতে হবে অন্য পদ বলতে কোন পদ, আর পদটাই বা কি জিনিস। এখানে লেখা আছে দেখুন, যে বাক্যে ব্যবহৃত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দকে পদ বলে। সম্পর্ক কি জিনিস? এই যে বাক্যের মধ্যে উপস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সম্পর্ক তো আমরা পরে আসছি, সম্পর্কের বিষয়টা পরে আসবো। এটাই তো আসল জিনিস কারকের, কি সম্পর্ক। তার আগে আমাদের জানতে হবে যে পদ, অন্য পদের, আর এখানে একটা শব্দ পাচ্ছি আমরা ক্রিয়াপদ। তাহলে পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত সম্পর্কযুক্ত প্রতিটি শব্দকে পদ বলে। যদি আমি একটা বাক্য লিখি, আমি একটা বাক্য লিখেছি, সেখানে লিখেছি যে রাম ফল খায়, তাহলে এখানে আমাদের ক্রিয়াপদ কোনটা? খায়। ঠিক আছে, তো খাওয়ার সাথে এই যে ক্রিয়াপদ খায়, এই খাওয়ার সাথে অন্য পদের কি সম্পর্ক? এখানে দুটো পদ আছে, এই দুটো পদই কি পদ? নাম পদ। নাম পদের করকম ভাগ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। তো বিশেষ্য বলতে কি বোঝায়? কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে বিশেষ্য। আমি পরবর্তীতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এগুলো নিয়ে ক্লাস করে দেবো। আজকে আমরা যেটা শিখছি কারক, যতটুকু জানার দরকার এই মুহূর্তে ততটুকুই আমরা জানবো। তো রাম, এটি একটা নামপদ, ফলটাও একটা নামপদ। আর এখানে ক্রিয়াপদ কি আছে? পদের দুটো ভাগ একটু আগে বললাম, নামপদ আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে অন্য পদ, এখানে অন্য পদ বলতে অবশ্যই সেটিকে বিশেষ্য বা বিশেষণ, এই বিশেষ্য বা বিশেষণ এই দুটো হতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে একটা আছে রাম আর ফল, এই দুটোর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয়টাই হচ্ছে কারক নির্ণয়। পরিষ্কার কথা, কারক অর্থাৎ সম্পর্ক নির্ণয়। তাহলে বাক্যের মধ্যে উপস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলবো। আর এখন জানলাম যে পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দকে পদ বলে। এখানে যদি আমি লিখতাম রাম ফল যায়, এই খায়টা কেটে দিয়ে যদি আমি লিখি যে যায়, এটার কি কোনো মানে বোঝাচ্ছে? কোন সম্পর্ক স্থাপন হচ্ছে কি পরস্পর সম্পর্কযুক্ত? কিংবা যদি এখানে লিখতাম রাম আকাশ খায়, এটা একমাত্র ভাবনা চিন্তাতেই, কল্পনার জগতেই সম্ভব, কিন্তু বাস্তব জগতে এটা সম্ভব নয়। তাহলে আমার একটা বাক্যে যে পদগুলো ব্যবহার হবে, সে পদগুলো সর্বনাম হোক, বিশেষ্য হোক আর বিশেষণ হোক, সেগুলো যেন ক্রিয়াপদের সঙ্গে বা সঙ্গে আরো যে পদ থাকছে, একাধিক পদ পরস্পরের কিন্তু সাথে সম্পর্কযুক্ত হতে হবে। ঠিক আছে, নইলে কিন্তু সেটাকে আমরা পদ বলবো না, উল্টে সেগুলো বিপদ হয়ে যাবে। ঠিক আছে, কারণ মনের ভাবটাকে তো প্রকাশ করতে হবে, তবেই তো সেটা একটা সার্থক বাক্য হবে। বাক্যে যে তিনটে শর্ত আছে, তিনটে শর্ত কি কি, এটা প্রশ্ন থাকলো। বাক্য নির্মাণের তিনটে শর্ত কি কি, এইটা আজকের প্রশ্ন থাকলো। যারা ক্লাসটা দেখছেন অবশ্যই উত্তর দেবেন। তাহলে আমরা এখানে দেখলাম যে বাক্যে, একটা বাক্য রাম ফল খায়, এই বাক্যে ব্যবহৃত পরস্পর পদের, ঠিক আছে, পরস্পর যে কটা আছে সম্পর্কযুক্ত প্রতিটা শব্দ,
এগুলো এখন শব্দ হয়ে আছে, ঠিক আছে? প্রতিটা শব্দকে পদ বলে। এই শব্দের সাথে আবার যখনই বিভক্তি যুক্ত হয়ে যায় তাকে আবার আমরা বলবো পদ। অর্থাৎ কোনো শব্দ বাক্যে সরাসরি কিন্তু ব্যবহৃত হতে পারে না, তাকে পদে রূপান্তরিত হতে হয়, তারপরেই সেই শব্দ পদে পরিণত হয় এবং বাক্যে ব্যবহৃত হয়। বাবারে বাবা, আবার বিভক্তি চলে এলো। বিভক্তি কি জিনিস? এখানে বলছে যে শব্দকে বাক্যে ব্যবহারের পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি। শব্দকে বাক্যে ব্যবহারের পদে, অর্থাৎ একটু আগে আমি বললাম যে শব্দ সরাসরি বাক্যে ব্যবহৃত হতে পারে না, তাকে পদে রূপান্তরিত করতে হয়। এই পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বলা হয় বিভক্তি, ঠিক আছে? এইবার এই এইখানে লেখা আছে দেখুন, শব্দ বা ধাতুর পরে বিভক্তি যোগ হয়ে পদ গঠিত হয়। এ আবার কি কথা? শব্দ, ধাতু, এ ধাতু কি? স্টিল, লোহা, কাঁসা, পিতল, সোনা? ভাষা নির্মাণের জন্য ভাষাটাও একটা, হয়তো ভাষাটা স্পর্শযোগ্য নয় কিন্তু অনুভবযোগ্য। ভাষার মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, তাই ভাষা কিছু না কিছু দিয়ে গঠিত হয়। এই সেই কিছু না কিছু বিষয়টাই হচ্ছে কিন্তু প্রাথমিক পর্যায়ে এসে যাচ্ছে ধাতু। কি বলছে ধাতু? ধাতু কাকে বলে? ক্রিয়ার অবিভাজ্য অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো ধাতু, ঠিক আছে? ক্রিয়ার অবিভাজ্য অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো ধাতু। বাংলা ভাষায় সংস্কৃত ধাতু আছে, বাংলা ধাতু আছে এবং বিদেশি ধাতুও আছে। আমাদের বাংলা ভাষায়ও এরকম প্রত্যেকটা শব্দের পিছনে ধাতু আছে। ধাতু নিয়ে যদি সমস্যা থাকে তাহলে ধাতু নিয়ে একদিন ক্লাস করব, সেটা কমেন্টে জানাবেন। বেশ, এই যদি আমি যদি বলি এখানে যদি লিখি এই যে করা, করা, তাহলে এখানে দুটো জিনিস আছে, কর ধাতু আছে এখানে। অর্থাৎ এখন যেটা দেখলাম যে ক্রিয়ার অবিভাজ্য অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো ধাতু। বাংলা ভাষায় বিভক্তি চিহ্ন মাত্র পাঁচটা আছে বিভক্তি চিহ্ন: এ, কে, রে, তে, র, ঠিক আছে? যেমন একটু আগে যে বাক্য লিখেছিলাম সেরকমই আর একটা বাক্য লিখি। এখানে লিখলাম যে রাম গাছে ওঠে। এই যে রাম, বাংলা ভাষায় বিভক্তিহীন কোনো পদ নেই। যখনই কিছু না পাওয়া যায় তখন সেটাকে ধরে নিতে হয় শূন্য বিভক্তি। কিছু নেই মানে সেই শব্দটার সাথে একটা শূন্য যুক্ত আছে, সেই কারণে সেই শব্দটা 100% তার রূপেই বসছে, পরিবর্তিত হচ্ছে না। যেমন গাছ একটা শব্দ, তার সাথে এ বিভক্তি যুক্ত হচ্ছে, তাই হয়ে যাচ্ছে গাছে। ওঠ, ওঠ ধাতু, তার সাথে হচ্ছে এ যুক্ত হয়ে ওঠে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে এই এ ধাতুটা এখানে চলে আসছে। তো আস্তে আস্তে আমরা এই পাঁচটা, মূলত যে পাঁচটা আছে বিভক্তি চিহ্ন, এদের ব্যবহার দেখব। আর এরাও আবার নিজেদের সঙ্গে যুক্ত হয়ে অনেক বিভক্তির সৃষ্টি হয়, কিন্তু মূলত পাঁচটি বিভক্তি চিহ্ন আছে আমাদের বাংলা ভাষায়। এইবার যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে শব্দ গঠনের কৌশলের কয়েকটা মাধ্যম, যেমন আছে সমাস, সন্ধি, প্রত্যয়, এগুলো। তো আমাদের যে কারক শব্দটা বা বিভক্তি শব্দটাকে যদি আমরা ভাঙি, এখানে ধাতু পাবো আর প্রত্যয় পাবো। এটা হচ্ছে ধাতু চিহ্ন। ক্রি যুক্ত অপ সমান হচ্ছে কারক। বিভক্তিকে আমরা যদি ভাঙি বা উৎপত্তি করি, কি পাবো? বি পূর্বক ভজ যুক্ত টি, বিভক্তি। এবার আমরা দেখে নেব যে কারক কটা আছে, অকারক কটা আছে।